বিরতিহীন 1 ঘন্টার সংবাদ দুপুরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারহানা লোপা। ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ কাল প্রায় 2 সপ্তাহের জমজমাট প্রচারণা শেষে এখন চলছে ভোট উৎসবের ক্ষণগণনা। সুষ্ঠু ভোট আয়োজনে চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত ঢাবি প্রশাসন। চলছে ভোট কেন্দ্র ও বুথ স্থাপনের কাজ। এদিকে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি এজিএস প্রার্থীর ফেসবুক আইডি ডিজেবল হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নির্বাচনের আগের দিন সাইবার অ্যাটাক করায় অভিযোগ ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদের। অন্য ছাত্র সংগঠনগুলোর প্রার্থীরাও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কায় রয়েছেন। অনেক প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলেও তেমন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। নির্বাচনে কারচুপির শঙ্কার কথা জানিয়েছেন কোনো কোনো প্রার্থী। তবে জাল ভোট নিয়ে সতর্ক থাকার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্বাচন উপলক্ষে আজ রাত 8টা থেকে টানা 34 ঘণ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। ডাকসু নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে আরও বিস্তারিত জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিয়েছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, আগামীকাল সকাল 8টা থেকে শুরু হবে ভোট গ্রহণ। সেক্ষেত্রে একেবারে শেষ সময়ে কি ধরনের প্রস্তুতি চোখে পড়ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে? নির্বাচনের প্রস্তুতি একদমই শেষ। সুষ্ঠুভাবে ভোট দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আমি এই মুহূর্তে রয়েছি বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে। এখানকার পরিস্থিতি যদি একটু দেখাই, যে শিক্ষার্থীরা ক্লাস শেষ করে ফিরছেন, একদমই শান্ত পরিবেশ। যদিও বা সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ দিলে মনে হবে যে ক্যাম্পাস খুবই উত্তপ্ত, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে খুবই উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে, কিন্তু বাস্তবতা পুরোপুরি ভিন্ন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস একদমই শান্ত। কিছুক্ষণ আগে ছাত্র দলের প্রার্থীরা সংবাদ সম্মেলন করেন, সেখানে তারা অভিযোগ করেন যে ছাত্র দলের ভিপি, জিএস এবং এজিএস প্রার্থীর আইডি ডিজেবল হয়ে গিয়েছে, সাইবার অ্যাটাকের শিকার হচ্ছে এবং একটি পক্ষ রাজনৈতিক মাঠে না পেরে তারা এই সাইবার অ্যাটাক করছে বলে অভিযোগ ছাত্র দলের। আগামীকাল শিক্ষার্থীরা যাতে ব্যালটের মাধ্যমে এর জবাব দেন সেই আহ্বান জানিয়েছেন ছাত্র দলের প্রার্থীরা। আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছিলাম, তারাও নির্বাচন নিয়ে খুবই উৎফুল্ল। আগামীকাল তারা ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। শিক্ষার্থীরা যেটি বলছেন, তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যায় জর্জরিত। বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট রয়েছে, গ্রন্থাগারের সমস্যা রয়েছে, ক্লাসরুম সংকট রয়েছে। এই সমস্যা সমাধানে যে প্রার্থী কাজ করতে পারবে বলে তাদের কাছে মনে হবে, তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন। সেই সঙ্গে ডাকসুকে নিয়মিত একাডেমিক ক্যালেন্ডারের অংশ হিসেবে দেখতে চান শিক্ষার্থীরা। এই নিয়মিত একাডেমিক ক্যালেন্ডারের অংশ করার জন্য প্রার্থীদেরকে কাজ করতে হবে বলে জানান তারা। প্রতি বছর যেরকম একটি নির্দিষ্ট সময়ে ক্লাস শুরু হয়, পরীক্ষা শুরু হয়, বিশ্ববিদ্যালয় ছুটি হয়, ঠিক তেমনিভাবে ডাকসু নির্বাচনের জন্য একটি নির্দিষ্ট সময় থাকবে। সেই সময়ে ভোট অনুষ্ঠিত হবে এবং ভোটের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রার্থীদেরকে, তাদের নেতৃত্বকে নির্বাচন করবেন বলে জানিয়েছেন। আমরা ছাত্র শিবিরের প্রার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন, তারাও একই ধরনের অভিযোগ করছেন এবং তারাও অভিযোগ করছেন যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের শিক্ষার্থীরাও অভিযোগ করছেন যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হচ্ছে না। স্বতন্ত্র প্রার্থীরাও একই ধরনের অভিযোগ করছেন। আমরা সার্বিক বিষয়গুলো নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটি বলছেন যে সুষ্ঠুভাবে নির্বাচন করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আজকে রাত থেকে একদম 10 তারিখ সকাল 6টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আজ রাত 8টা থেকে আগামী 34 ঘণ্টা বহিরাগতদের প্রবেশ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নূর আলম, আরেকটি বিষয় জানতে চাই, কিছুক্ষণ আগে আপনি দেখাচ্ছিলেন যে বুথগুলোও পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে, কিন্তু জাল ভোটের আশঙ্কার কথাও বলা হচ্ছে। এটি প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? প্রধান নির্বাচনী কর্মকর্তা বলেছেন, জাল ভোটের বিষয়ে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। জাল ভোট দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ একজন ভোটার যখন কেন্দ্রে প্রবেশ করবেন তার আগে তার বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড, হলের আইডি কার্ড, লাইব্রেরির আইডি কার্ড
দেখাতে হবে, দেখানোর পরে তার সেটি মিলানো হবে সে ওই হলের শিক্ষার্থী কিনা। এখানে বলে রাখা প্রয়োজন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আবাসিক হোক অথবা অনাবাসিক হোক, অর্থাৎ সে হলে থাকুক আর নাই থাকুক, কিন্তু তার তথ্য হলগুলোতে তার যেটি অ্যাটাচড হল থাকে সেখানে তার তথ্য নিবন্ধিত থাকে এবং সেই হলের যে ডাটা সেই ডাটার সাথে মিলিয়ে পরবর্তীতে তাকে বুথে প্রবেশ করানো হবে। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন জাল ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। যদি কেউ চেষ্টা করে জাল ভোট দেওয়ার, সঙ্গে সঙ্গে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন। এর বাইরে সাইবার অ্যাটাক ঠেকাতে বিটিআরসি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সাইবার টিম রয়েছে তাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সাইবার অ্যাটাকের সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে এবং গুজবের বিষয়ে, নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো গুজবের বিষয়ে শিক্ষার্থীদেরকে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন প্রধান নির্বাচনী কর্মকর্তা। আমরা দেখছি যে নির্বাচনের একদমই খুবই সুষ্ঠু পরিবেশ এবং গত কয়েকদিন ধরে যে প্রচারণা চলেছে, গতকাল রাতে সেই প্রচারণা শেষ হয়েছে। প্রার্থীরা পারস্পরিক শ্রদ্ধাবোধ নিয়ে প্রচারণা চালিয়েছেন এবং যে পারস্পরিক সৌহার্দ্যবোধ আমরা দেখেছি গত কয়েকদিন প্রচারণা চলাকালীন সময় প্রার্থীদের মাঝে, সেটি আসলেই দৃষ্টান্ত হয়ে থাকবে আগামী যে কোনো নির্বাচনের জন্য। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই প্রচারণা চলেছে। প্রার্থীরা নিজেদের মতো করে প্রচারণা চালিয়েছেন এবং তাদের ইশতেহারগুলো তারা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিয়েছেন। যদিও আজকে প্রচারণা বন্ধ, একদমই নির্বাচনের শেষ সময় আমরা গত কয়েকদিন যে প্রচারণা চালাতে দেখেছি সেটি একদম নির্বিঘ্নে চালিয়েছে এবং সকলে মনে করছেন এই যে ডাকসু নির্বাচনের আজকের পর্যন্ত যে পরিবেশ বিরাজ করছে সেই পরিবেশ আগামীকালও একই রকম থাকবে। শিক্ষার্থীরা নির্বিঘ্নে ভোট দিবে। যারা হলের বাইরে থাকে অনাবাসিক শিক্ষার্থী তারা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেজন্য বাসের যে ট্রিপ সংখ্যা সেটি বাড়ানো হয়েছে, বুথের সংখ্যা বাড়ানো হয়েছে। বুথ ছিল 710টি। সব ধরনের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে রয়েছে। নুরা আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন উপলক্ষে প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। 11তম দিনের প্রচারণায় বিভিন্ন হলে ও অনুষদে ছুটে বেড়াচ্ছেন তারা। সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে গিয়ে ভোটারদের সাথে দেখা করে ভোট চাইছেন প্রার্থীরা। কোনো প্রার্থী ভোট চাইতে ছুটে যাচ্ছেন বিভিন্ন অনুষদে, কেউ ছুটছেন হলগুলোতে। আর একদিন পরই শেষ হবে জাকসু নির্বাচনের প্রচারণা প্রায় শেষ জানিয়ে নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদ জানিয়েছেন প্রার্থীরাও। ভোটাররাও যথেষ্ট সাড়া দিচ্ছেন বলে জানান তারা। ৩৩ বছর পর 11 সেপ্টেম্বর হতে যাচ্ছে জাকসু নির্বাচনের ভোট গ্রহণ। মঙ্গলবার রাত 12টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। ভোটারদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আমি ফেস করেছি, যেটা নিয়ে ইতোমধ্যে অনেক অভিযোগ এসেছে। তো সেগুলো যদি শিথিল করা যেত আমার মনে হয় আমি আরো ভালো মতো প্রচার করতে পারতাম এবং আরো ভালো সাড়া পেতে পারতাম। আমি বিশ্বাস করি যে শিক্ষার্থীরা যদি তাদের যোগ্য প্রতিনিধি এই জাকসুতে বেছে নিতে পারে তাহলে ইনশাআল্লাহ জাহাঙ্গীরনগরের পরিবর্তন হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন ঘিরে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী রুবেল আহমেদ। 11তম দিনের মতো প্রচারণা চলছে, কতটা জমে উঠেছে, প্রার্থীরা কি বলছেন বা ভোটাররা কি বলছেন? দেখুন, আপনি যেমনটি বলছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের প্রচারণার আজ 11তম দিন চলছে এবং আগামীকাল রাত 12টার পরে কিন্তু এই প্রচারণা শেষ হবে বলে আমরা কিন্তু যে ঘোষিত তফসিল রয়েছে সেই তফসিলের তথ্য বিশ্লেষণ করে দেখতে পেয়েছি। এবং শেষ মুহূর্তের প্রচারণার অংশ হিসেবে আমরা আজ সকাল থেকে প্রার্থীদের কিন্তু আমরা বিভিন্ন অনুষদে এবং হলগুলোতে এবং ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলোতে যেখানে শিক্ষার্থীদের সমাগম হয় সেখানে কিন্তু আমরা প্রার্থীদেরকে ছুটে যেতে দেখেছি এবং তারা কিন্তু গত কয়েকদিনের মতো আজও কিন্তু শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন, বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেছেন এবং সেই সমস্যাগুলো শুনে তারা শিক্ষার্থীদের আশ্বস্ত করেছেন তারা যদি নির্বাচিত হতে পারে সেক্ষেত্রে কিন্তু তারা শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলে সেই সমস্যাগুলো দূর করার চেষ্টা করবেন। এবং যেহেতু প্রচারণার আর একদিন বাকি, অর্থাৎ যেহেতু এখন শেষ মুহূর্তের প্রচারণা চলছে, অনেক প্রার্থী কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তাদের যে প্রচারণার যে বিষয়টি ছিল তারা এরই মধ্যে শেষ করে ফেলেছেন। এখন শেষ মুহূর্তে তাদের যে ভোটারগুলো রয়েছে তাদের সাথে তারা কিন্তু কথা বলছেন এবং তাদের যে ব্যালট নাম্বার রয়েছে সেই ব্যালট নাম্বারের বিষয়ে কিন্তু তারা কিন্তু
ব্যালট পেপার যে তাদের কত নাম্বার সেই বিষয়টি তারা জানিয়ে কিন্তু ভোট প্রার্থনা করছেন। এবং এরই মধ্যে কিন্তু যে প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু তাদের যে তফসিল তাদের যে ইস্তেহার রয়েছে সেই ইস্তেহার কিন্তু তারা ঘোষণা করেছেন এবং শিক্ষার্থীদের তারা জানাচ্ছেন তারা যে ইস্তেহার ঘোষণা করেছেন সেই ইস্তেহার তারা বাস্তবায়নের জন্য নির্বাচিত হলে যথাযথভাবে কাজ করবেন। এবং জাহাঙ্গীরনগরের যে শিক্ষার্থীরা রয়েছেন যারা ভোটার রয়েছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা গত কয়েকদিনের প্রার্থীদের প্রচারণা তারা খুব উপভোগ করেছেন এবং তারা বলছেন যে প্রার্থীরা তাদের কাছে বিভিন্ন ধরনের আশ্বাস দিয়েছেন। তারা আমাদেরকে একটি বিষয় জানিয়েছেন, ভোটাররা তারা আমাদেরকে বলেছেন প্রার্থীদের কথার মায়াজালে তারা আটকে না থেকে যাদেরকে যে প্রার্থীকে তাদের সৎ, যোগ্য এবং প্রকৃতপক্ষে ছাত্র প্রতিনিধি হিসেবে মনে হবে তাকেই কিন্তু তারা ভোট দিয়ে কিন্তু এই জাকসু নির্বাচনের জন্য তারা কিন্তু তাকে নির্বাচিত করবেন। এবং আমি আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই, আগামীকালের পর থেকে যেহেতু প্রচারণা বন্ধ হয়ে যাবে এবং 11 তারিখ সকাল থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, যার কারণে নির্বাচন কমিশন এরই মধ্যে ভোট আয়োজনের যে বাকি যে কাজগুলো রয়েছে সেগুলোও কিন্তু তারা সম্পূর্ণ করেছে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। জাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রুবেল আহমেদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচনের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। 925 জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। নির্বাচন কমিশন বলছে 2 দিনের মধ্যে যাচাই বাছাই সম্পন্ন করে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে 10 সেপ্টেম্বর। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনের আচরণবিধি কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে। শিক্ষার্থীরা বলছেন ক্যাম্পাস জুড়ে নির্বাচনী আমেজ রয়েছে। শিক্ষার্থীদের প্রত্যাশা নির্বাচন হবে প্রভাবমুক্ত। রাকসুর নির্বাচনী তফসিল অনুযায়ী 8 ও 9 সেপ্টেম্বর বাছাই, এরপর 10 সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ হবে। 11 সেপ্টেম্বর আপত্তি গ্রহণ, 13 সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং 14 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। 25 সেপ্টেম্বর হবে ভোট গ্রহণ। আগামীকালকে চূড়ান্ত বাছাইয়ের পর আমরা প্রার্থী তালিকা ঘোষণা করব। এখানে যেন কোনো ধরনের ভুলভ্রান্তি না হয়, কারণ আমরা সবাই সবার সহযোগিতা চাচ্ছি। কারণ দীর্ঘদিন পর রাকসু ইলেকশন হচ্ছে, এটা আগ্রহের জায়গাটা যেরকম অনেক বেশি, এটা চ্যালেঞ্জের জায়গা অনেক বেশি। সেই চ্যালেঞ্জগুলো আমরা ওভারকাম করছি সকলকে নিয়ে। তারেক রহমানের নেতৃত্বেই টেকসই গণতন্ত্র নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির সম্মেলন উদ্বোধন করে এ কথা বলেন তিনি। এ সময় ফখরুল বলেন, ফ্যাসিস্ট শাসন ব্যবস্থায় যেসব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে সেগুলো শক্তিশালী করা হবে। সেজন্য রাজনৈতিক দল হিসাবে বিএনপিকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ফখরুল। সম্মেলনের প্রধান অতিথি হিসাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণের মধ্যে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বলে জানা গেছে। সম্মেলনে ভোটার রয়েছেন 808 জন। শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে নির্বাচন হবে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 জন প্রার্থী। 2017 সালের 31 ডিসেম্বর সবশেষ ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। শাসনে যখন বাংলাদেশ তছনছ হয়ে গেছে, ভেঙে গেছে, প্রতিটি প্রতিষ্ঠান ভেঙে গেছে, সেটাকে আবার নতুন করে গড়ে তোলবার জন্য, বাংলাদেশের রাজনৈতিক কাঠামো করে গড়ে তোলার জন্য, বাংলাদেশের অর্থনীতিকে করে গড়ে তোলবার জন্য 31 দফা কর্মসূচি প্রণয়ন করেছে। বাংলাদেশের জনগণের কল্যাণে কাজে লাগানোর জন্য আমরা রাজনৈতিক দল বিএনপিকে শক্তিশালী করি। সাবেক সচিব আবু আলম শহীদ খানকে রাজধানীর ইস্কাটনের বোরাক টাওয়ার থেকে গ্রেপ্তার করেছে ডিবি। শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি। সোমবার দুপুরে সাবেক সচিবকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিবি জানায় তাকে আজই আদালতে তোলা হতে পারে। সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানের বিরুদ্ধে রাজধানীতে মঞ্চ 71 ষড়যন্ত্রের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এছাড়া ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী 5 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। 1996 থেকে 2001 সালে আওয়ামী লীগ সরকারের সময় প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিবের দায়িত্ব পালন করেন আবু আলম মোহাম্মদ শহীদ খান। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দ্রুত তিনি সচিব পদে পদোন্নতি পান। জাতীয় রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের পুনরুত্থান অসম্ভব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া লিখিত জবানবন্দিতে বদরুদ্দিন ওমর একথা বলেন।
সেই সাথে শঙ্কা জানিয়েছিলেন ভারতের সহায়তায় অন্তর্ঘাতমূলক তৎপরতা চালাতে পারে দলটি। ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তার কাছে লিখিত জবানবন্দিতে বলেন, অভ্যুত্থানের পর দলটি শুধু ক্ষমতা থেকে নয়, জনগণের বিশ্বাস থেকেও বিতাড়িত। রবিবার 94 বছর বয়সে মারা যান এই বুদ্ধিজীবী। 24-এ ছাত্র জনতার অভ্যুত্থানে পদচ্যুত শেখ হাসিনা পালিয়ে আশ্রয় নেন ভারতে। পরে গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর অন্যতম সাক্ষী গবেষক ও বুদ্ধিজীবী বদরুদ্দিন উমর। গত বছরেই রেকর্ড করা হয় তার জবানবন্দি। তদন্ত কর্মকর্তাকে লিখিতভাবে বর্ষিয়ান এই বুদ্ধিজীবী বলেন, ভারত শেখ হাসিনাকে যতদিন রাখবে ততদিন বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক ভালো হবে না। 1996-এ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করা শেখ হাসিনা 2009 সালে ক্ষমতায় এসে তা বাতিল করেন। উমরের মতে, নিরপেক্ষ নির্বাচন হলে পরবর্তীবার আর জিততে পারবে না জেনেই এমনটি করেছে আওয়ামী লীগ সরকার। উমরের ভাষ্য, বাপের বেটি হিসেবে নেতৃত্বে আসলেও শেখ মুজিবুরের চিন্তা চেতনার কিছুই ধারণ করেননি শেখ হাসিনা। রাজনৈতিক মূল্যবোধকে ধ্বংস করার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনাকেও ব্যবহার করেন পারিবারিক সম্পত্তির মতো। এই চেতনায় বিভ্রান্ত মানুষ ভেসেছে আবেগে। পরে দমননীতি ও নির্যাতনের ফলে জনগণ থেকে শতভাগ বিচ্ছিন্ন হন তিনি। 1972 সাল থেকেই হিন্দুদের বাড়িঘর সম্পত্তি লুট করে আসছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এমন বক্তব্য তুলে ধরে তিনি বলেন, ধর্মনিরপেক্ষতা দাবি করলেও অর্থনৈতিক স্তরে আওয়ামী লীগ ছিল চরম সাম্প্রদায়িক। হিন্দুদের অর্থ সম্পদ দখলকে তার একটি কাঠামো ও ব্যবস্থাগত প্রক্রিয়ায় রূপ দেয়। বদরুদ্দিন উমর মারা যাওয়ার পর তার সাক্ষ্য নেওয়া সম্ভব না হলেও প্রয়োজন হলে এই জবানবন্দি আদালতে উপস্থাপনের সুযোগ রয়েছে বলে জানান প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। বদরুদ্দিন উমর সাহেব একটা গুরুত্বপূর্ণ সাক্ষী শেখ হাসিনার মামলায়। আয়োর কাছে দেয়া জবানবন্দি ট্রাইব্যুনাল সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে পারেন, এরকম সুযোগ এই আইনে আছে। কিন্তু প্রসিকিউশন এখনো সিদ্ধান্ত নেয়নি যে আদৌ ওনার সাক্ষ্য এইভাবে ট্রাইব্যুনালে উপস্থাপন করবেন কিনা। প্রশাসন, বিশ্ববিদ্যালয় ও বুদ্ধিজীবী মহলে এখনও আওয়ামী লীগ তার অনুগতদের নীরব সমর্থন পাচ্ছে জানিয়ে এই বুদ্ধিজীবী বলেন, দলটি এখন ভারতীয় স্ট্র্যাটেজিক এজেন্টের মতো কাজ করছে। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে লেখক, গবেষক ও রাজনীতিবিদ কমরেড বদরুদ্দিন ওমরকে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, বিএনপি, বিভিন্ন বাম দলের নেতৃবৃন্দ ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সেখান থেকে তাঁর মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। বিকালে এই বিশিষ্ট রাজনীতিককে জুরাইনে দাফন করার কথা রয়েছে। শ্রেণী বৈষম্যহীন সমাজ গঠনে বদরুদ্দিন ওমরের কর্মময় জীবন সব সময় অনুপ্রেরণা হয়ে পথ দেখাবে বলে মনে করেন তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। বলেন, তিনি জীবনের শেষ দিন পর্যন্ত ছিলেন শিরদাঁড়া সোজা করে ন্যায়ের পক্ষে লড়াই করা যোদ্ধা। রবিবার সকাল 10টায় রাজধানীর একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মারা যান বদরুদ্দিন ওমর। তার বয়স হয়েছিল 94 বছর। তিনি তার শিক্ষাকে জীবন বিকশিত করার মাধ্যম হিসেবে দেখিয়েছেন। আদর্শকে ধারণ করে এবং মেহনতি মানুষকে সেই সংগ্রামে সামিল করার জন্য তিনি কাজ করে গেছেন। অনেক সত্য যে অন্ধকারে ছিল তা আলোতে এনেছেন এবং ওনার কারণে আমরা অনেক কিছু জানতে পেরেছি। তার আন্দোলনের সাথে আমরা সেই ছাত্র জীবন থেকে এবং দীর্ঘকাল তাকে দেখেছি যে তিনি কোনো প্রকার আপোষ করেননি। বাগেরহাটের 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সকাল সন্ধ্যা হরতাল চলছে। সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে ভোর 6টা থেকে শুরু হয় হরতাল। হরতালের কারণে সকাল থেকে দূরপাল্লার বাস সহ সব অভ্যন্তরীণ রুটে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানপাটও বন্ধ রয়েছে। যে কোনো বিশৃঙ্খলা এড়াতে সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে তালা দিয়েছে আন্দোলনকারীরা। বাগেরহাটের 4টি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে 3টি সংসদীয় আসন করে নির্বাচনী সীমানার চূড়ান্ত গেজেট প্রকাশ করে ইসি। এর প্রতিবাদ এবং 4টি আসন বহাল রাখার দাবিতে বুধ ও বৃহস্পতিবার আবারও হরতালের ঘোষণা দেয় সর্বদলীয় সম্মিলিত কমিটি। হরতালের বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে বাগেরহাট থেকে যোগ দিয়েছেন সহকর্মী অলিভ কুমার ঘটক।
অলিভ, বেশ শক্তভাবেই হরতাল পালিত হচ্ছে বলে দেখা যাচ্ছে, কিন্তু আন্দোলনকারীরা জেলা প্রশাসকের কার্যালয়ে কেন তালা দিল? দেখুন, বাগেরহাটে 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে গতকালকে 5 দিনের যে কর্মসূচি দিয়েছিল সেই কর্মসূচির কিন্তু আজকে দ্বিতীয় দিন। বলতে গতকালকে বিক্ষোভ ছিল, আজকে সকাল সন্ধ্যা হরতাল পালন করছে আন্দোলনকারীরা। তো এইখানে আমি এ বিষয়ে কথা বলেছিলাম যে ওরা আন্দোলনকারীরা যেটা দাবি করেছেন যে যেহেতু বাগেরহাটের এই যে একটি আসন কমিয়ে দেওয়া হয়েছে, এই আসন কমিয়ে দেওয়ার কারণে কিন্তু তারা বিক্ষুব্ধ, যার কারণে কিন্তু তারা চেয়েছে যে প্রশাসনের লোকজন যাতে তাদের দাপ্তরিক কাজ না করতে পারে, সেইটার জন্যই আজকে কিন্তু তারা এই প্রধান ফটকে কিন্তু তালা ঝুলিয়ে দিয়েছে। তারা বলছে যে আজকে যেহেতু আমরা আন্দোলন করছি, এক্ষেত্রে বাগেরহাটের কোনো মানুষই যাতে দাপ্তরিক কাজ করতে না পারে, অফিস আদালতে ঢুকতে না পারে, সেটার জন্যই কিন্তু আজকের এই তালা দেওয়া। আপনাকে একটু জানিয়ে রাখি, আমি এখন আছি বাগেরহাটের কেন্দ্রীয় বাস টার্মিনালে। এই বাস টার্মিনালে কিন্তু দেখবেন যে বাগেরহাটের কোথাও কিন্তু আপনার আজকে সকাল থেকেই কিন্তু দূরপাল্লার কোনো বাস কিন্তু এখান থেকে ছেড়ে যায়নি। এই সকাল থেকেই সারিবদ্ধভাবে এই বাসগুলো কিন্তু দাঁড়িয়ে আছে। বাগেরহাটে যে 16টি অভ্যন্তরীণ রুট রয়েছে, সেই রুটে কিন্তু আজকে কোথাও একটা পরিবহনও কিন্তু ছেড়ে যায়নি। এছাড়াও বাগেরহাটে ব্যবসায়ী যে সংগঠন রয়েছে, সেই সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু আজকে আপনার এই হরতালের সাথে একাত্মতা ঘোষণা করে তারা কিন্তু এই হরতাল পালন করছে। তারা বলছে, আমি কথা বলেছিলাম ব্যবসায়ী নেতাদের সাথে, তারা যেটা জানিয়েছেন যে বাগেরহাটের ব্যবসায়ীরা কিন্তু অনেকদিন ধরে অর্থনৈতিক মন্দা যাচ্ছে, তাদের লোকসান হবে, তারপরেও কিন্তু তারা এই হরতালকে সমর্থন জানিয়েছে। কারণ তারা বলছে যে বাগেরহাটে যে 4টি সংসদীয় আসন, বাগেরহাটের যে ঐতিহ্য রয়েছে, বাগেরহাটে মোংলা বন্দর রয়েছে, বাগেরহাটে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন রয়েছে, বাগেরহাটে ঐতিহাসিক 60 গম্বুজ মসজিদ রয়েছে, তা সব মিলিয়ে বাগেরহাটে এই একটি আসন কমিয়ে দেওয়ায় তারা কিন্তু ভীষণভাবে ক্ষুব্ধ হয়েছে, যার কারণে তারা কিন্তু এই আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছে। এবং তারা আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে বাগেরহাটে আগামী কালকে একদিন বিক্ষোভ সমাবেশ রয়েছে, বিক্ষোভ মিছিল রয়েছে, এছাড়াও কিন্তু এরপরে টানা কিন্তু 48 ঘন্টার হরতাল রয়েছে। তো সব মিলিয়ে বাগেরহাটের মানুষ তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু রাজপথে থাকবে, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে হরতালের সর্বশেষ খবর। বাগেরহাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী অলিভ কুমার ঘটক। রাজবাড়ীর গোয়ালন্দ দরবার শরীফে পুলিশের ওপর হামলা মামলায় আরও 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এখন পর্যন্ত মোট 11 জন গ্রেপ্তার হলো। রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে গোয়ালন্দ ঘাট থানার ওসি তদন্ত মোহাম্মদ রাশেদুল ইসলাম। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হবে। এর আগে রবিবার দরবার শরীফে পুলিশের ওপর হামলার ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করা হয়। গত শুক্রবার দুপুরে তৌহিদি জনতার ব্যানারে মিছিল নিয়ে নুরুল পাগলার বাড়ি ও দরবার শরীফে হামলার ঘটনা ঘটে। এক পর্যায়ে কবর থেকে নুরুল পাগলার মরদেহ তুলে পুড়িয়ে ফেলা হয়। এ সময় পুলিশের ওপর হামলার ঘটনাও ঘটে। পরে সেনাবাহিনী ও র্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই মামলায় আমাদের আজকে পর্যন্ত আপডেট 11 জন গ্রেপ্তার আছে। এর মধ্যে বিজ্ঞ আদালতে একজন ফৌজদারি কার্যবিধি 165 ধারায় থেকে জড়িয়ে এসে জবানবন্দি দিয়েছেন এবং আমাদের গ্রেপ্তার অভিযান চলমান আছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়াকে কেন্দ্র করে চট্টগ্রামের হাটহাজারীতে সংঘর্ষের ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে থানার ওসি আবু কাউসার মাহমুদকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার তাকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন সার্কেল এসপি কাজী তারেক আজিজ। তার পরিবর্তে দায়িত্ব দেওয়া হয়েছে থানার পরিদর্শক মোস্তাক আহমেদকে। রবিবার বিকালে দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারী বড় মাদ্রাসার শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ওসির নীরব ভূমিকার অভিযোগে তাকে প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করে মাদ্রাসা কর্তৃপক্ষ। একই দাবিতে মাদ্রাসা শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন মন্তব্যের জেরে হাটহাজারীতে দুপক্ষের উত্তেজনার পর মীরের হাট ও আশপাশের এলাকায় রবিবার বিকাল 3টা পর্যন্ত 144 ধারা জারি করা হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তার মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে নগরীর কালিয়াজুড়ি থেকে। ভোরে একটি ভাড়া বাসা থেকে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়।
তাদের হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। রবিবার একজনকে বাড়িতে ঢুকে বেরিয়ে যাওয়ার ফুটেজ মিলেছে। সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। 4 বছর ধরে কুমিল্লার কালিয়াজুড়ি এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলায় 3 সন্তানকে নিয়ে থাকতেন তাহমিনা বেগম। গত বছর তার স্বামী আদালতের সাবেক হিসাবরক্ষক নুরুল ইসলামের মৃত্যু হয়। কাজের সুবাদে 2 ছেলে ঢাকা গিয়ে ফেরত আসে রোববার রাতে। এ সময় দরজা খোলাই ছিল। পরে মা ও বোনের নিথর দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন 2 ভাই। সোমবার ভোরে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ। কিছুক্ষণ ওয়েট করতেছিলাম যে কখন ওঠে। ইন দ্য মিন টাইম আমার ছোট ভাইও আসছে, 40-45 ঘন্টার কাছে সময়ের মধ্যে। তখন আমার ছোট ভাই বললো তাদেরকে ডাক দেওয়া উচিত, অনেকক্ষণ হয়ে গেছে। তো তখন সে আমার ছোট বোনের রুমেও গেছে, গিয়ে দেখে যে তখন হাত শক্ত, সে নাই। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিনের মৃত্যুতে হতবাক সহপাঠী ও শিক্ষক। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের সুস্থ বিচার চাই এবং খুব অল্প সময় 24 ঘন্টার মধ্যে আমরা এর বিচার চাই। আমাদের শিক্ষার্থী হত্যার বিচার আমরা 24 ঘন্টাতে চাই। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। তদন্তে সিসি ক্যামেরার ফুটেজ সহ গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। গলায় ছোট কালো একটা দাগ আছে মেয়েটার গায়ে, আর মায়ের গায়ে শুধু চোখের রক্তের দাগ দেখা যায়। আর এছাড়া আঘাতের কোনো গুরুত্বপূর্ণ আমরা পাইনি, গুরুতর কোনো আঘাত বা জখমের জন্য মনে হয় না। সিসিটিভি ক্যামেরা পেয়েছি, স্কুলের সিসিটিভি ক্যামেরা আমরা পর্যবেক্ষণ করতেছি। আমরা দ্রুত এই ঘটনার রহস্য উদ্ঘাটন ও বিচারের দাবি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মায়ের হত্যার প্রতিবাদে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে কুমিল্লা থেকে যোগ দিয়েছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর খন্দকার, নিঃসন্দেহে একটি মর্মান্তিক হত্যাকাণ্ড, এ বিষয়ে তদন্ত চলছে। আর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো এই মুহূর্তে আন্দোলনে রয়েছেন, তাদের দাবি কি? আমরা দেখেছি গত 1 ঘন্টা যাবৎ কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের সামনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিশেষ করে লোক প্রশাসন বিভাগের যে শিক্ষার্থীরা, তারা কিন্তু এখানে অনেকে আছেন। ও এছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও কিন্তু এসেছেন তাদের সহপাঠীর মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানানোর জন্য। তারা পুলিশের কাছে দাবি করছেন যে কতক্ষণের মধ্যে এই ঘটনার একটি ক্লু বের করে আসলে জড়িত যারা রয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হবে, সেটি কিন্তু এখান থেকে জানার জন্য তারা বারবার দাবি করে আসছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আসলে ঠিক পুলিশ সুপার কার্যালয়ের সামনে যে পুলিশ সুপার কার্যালয়ের মূল ফটক, সেই ফটকের সামনে কিন্তু শিক্ষার্থীরা বসে পড়েছেন। এখানে যে সুমাইয়া আফরিন তার যে সহপাঠীরা তারা কিন্তু রয়েছেন এবং একই সাথে অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও এসেছেন। আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী এই ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এসেও এখানে যোগ দিয়েছেন। তারা পুলিশ সুপার কার্যালয়ের সামনে এসে বারবার বিক্ষোভ করে জানিয়েছেন যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা, এটি প্রায় 12 ঘন্টা সময় পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত কিন্তু পুলিশ কোনো ধরনের ক্লু বের করতে পারেনি। কেন তারা পারলো না সেই বিষয়টি তারা বারবার পুলিশের কাছে জানতে চেয়েছে এবং তারা যেটি বলছে যে কিছুদিন আগেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একজন মেয়ে শিক্ষার্থী বাসে হেনস্থার শিকার হন, শ্লীলতাহানির শিকার হন। সেই বিষয়ে তখনও কিন্তু তারা বারবার বিক্ষোভ করে বলেছিল যে বারবার কেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ধরনের ঘটনার মুখোমুখি হবেন, এই কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি সেটি উল্লেখ করে তারা কিন্তু বিক্ষোভ করেছিল। তো আজকেও যখন সুমাইয়ার মৃত্যু হয়েছে, বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা শহরে ছুটে এসেছেন এবং পুলিশ সুপার কার্যালয়ের সামনে এসে তারা বিক্ষোভ করছেন। মূলত সহপাঠীরা যেমন এখানে এসেছেন, তেমনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও এসেছেন। তারা ব্যানার নিয়ে এসেছেন। তারা বলছেন যে লোক প্রশাসন বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন এবং তার মায়ের যে মৃত্যু সেটি মর্মান্তিক, কিন্তু তার মৃত্যুর যে কারণ সেটি যেন পুলিশ খুব দ্রুত সময়ের মধ্যে খুঁজে বের করে। আর তারা পুলিশ কিন্তু বারবার বলছে ওই বাড়িতে ঢুকে বেরিয়ে যাওয়ার ফুটেজ মিলেছে, এ বিষয়ে কাউকে চিহ্নিত করা গেল কিনা সে বিষয়ে পুলিশ কি বলছে? আর নিহত শিক্ষার্থীর 2 ভাই যারা ঢাকাতে ছিল কাজের সুবাদে, তাদের সাথে আপনার কথা হয়েছে কিনা? তাদের বক্তব্য কি কারণে তাদেরকে হত্যা করা হয়েছে, এ বিষয়ে কোনো ধারণা কি তারা করছেন কিনা? আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যেমন কথা বলেছিলাম, তেমনি পরিবারের সদস্য অর্থাৎ সুমাইয়ার যে বড় ভাই ফয়সাল, তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলেছেন যে তারাও সিসিটিভি ক্যামেরার ফুটেজটি দেখেছেন, কিন্তু সেখানে যে মানুষটিকে দেখা গিয়েছে তাকে তারা শনাক্ত করতে পারেননি। তবে তার বিষয়ে আসলে খোঁজ খবর নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে পুলিশ আসলে তদন্ত করলে এবং আশেপাশের যে সিসি ক্যামেরাগুলো রয়েছে সেগুলো দেখলে সেই ব্যক্তির চেহারাটি শনাক্ত করা যাবে। তবে সুমাইয়ার আজকে
কিন্তু সেমিস্টার ফাইনাল পরীক্ষা ছিল, সে আসলে পরীক্ষা দিতে পারলো না। আমরা দেখেছি যে সকালবেলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রক্টোরিয়াল বডির যে টিম মেম্বাররা তারা এসেছিলেন, সুমাইয়ার বাসায় গিয়েছিলেন, থানায় গিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। তারাও কিন্তু আলটিমেটাম দিয়েছেন যে 24 ঘন্টার মধ্যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। আমরা প্রক্টর সাথে কথা বলেছিলাম, তিনি কিন্তু সেই কথা বলেছেন। তো এখনো পর্যন্ত কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুলিশ সুপার কার্যালয়ের সামনে অবস্থান করছেন। জি, তানভীর খন্দকার, আপনাকে অনেক ধন্যবাদ। কক্সবাজারের সমুদ্রে নেমে নিখোঁজের 15 ঘন্টা পর কলেজ শিক্ষার্থী জুহায়ের আরমানের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে সমিতিপাড়া এলাকার সৈকত থেকে তার মরদেহ উদ্ধার করে লাইফগার্ড সদস্যরা। বিষয়টি নিশ্চিত করে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার মোহাম্মদ আজিম খান জানান, বগুড়া থেকে বেড়াতে আসা 3 কলেজ শিক্ষার্থী রবিবার দুপুরে সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নামেন। এ সময় ঢেউয়ের ধাক্কায় 3 জন সাগরে ডুবে যান। লাইফগার্ড সদস্যরা 2 জনকে জীবিত উদ্ধার করলেও আইমান নিখোঁজ ছিলেন। পরে সোমবার সকালে আইমানের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বগুড়ায় নিয়ে যাবেন স্বজনরা। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আগামী অক্টোবরে জাতিসংঘের বৈঠকে $5 বিলিয়ন সহায়তা চাইবে বাংলাদেশ, জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। সোমবার আগারগাঁওয়ে পিকেএসএফ ভবনে জলবায়ু অর্থনীতি নিয়ে সাংবাদিকদের এক কর্মশালায় উপদেষ্টা জানান, জলবায়ু অভিঘাত মোকাবেলায় বছরে $30 বিলিয়ন সহায়তা প্রয়োজন। কর্মশালায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জলবায়ু পরিবর্তনে ক্ষয়ক্ষতির ভয়াবহতা বিশ্বের কাছে তুলে ধরতে না পারায় বৈশ্বিক তহবিল থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ। দেশে জলবায়ু পরিবর্তন বিষয়ক ভালো প্রতিবেদন না হয় এর বড় কারণ বলেন তিনি। বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটেও জলবায়ু সংকটের প্রকট প্রভাব রয়েছে বলে জানান প্রেস সচিব। ক্লাইমেট চেঞ্জে আমরা এতটা ভয়ঙ্কর রকমের সাফার করছি, কিন্তু সেই স্টোরিটা সামহাও এটা আমাদের একদম নিজস্ব পেজগুলোর তলানিতে থাকে। $30 বিলিয়ন আমাদের $1.5 বিলিয়ন IMF থেকে আনতে আমাদের যান বেড়ে যায়। 1 মাস 2 মাস কথাবার্তা বলতে হয়, মানে আমরা এবার $5 বিলিয়ন নেগোসিয়েশন করে। ব্যাংক থেকে নিজের জমানো টাকা তুলতে না পেরে ক্ষুব্ধ আমানতকারীরা। কেউ বা অসহায়ের মতো এক শাখা থেকে অন্য শাখায় ছুটছেন অর্থ তোলার জন্য। একীভূত প্রক্রিয়ায় থাকা 5 দুর্বল ব্যাংক থেকে চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারছেন না গ্রাহকরা। তবে বাংলাদেশ ব্যাংক বলছে, একীভূত করাই শেষ সমাধান। মোহাম্মদ ইউসুফ কুমিল্লা থেকে ঢাকায় SIBL এর দিলকুশা শাখায় এসেছেন টাকা তুলতে। তার ব্যাংক হিসাবে 17 লাখ টাকা থাকলেও পাচ্ছেন মাত্র 5,000 টাকা। FDR আছে প্রায় 16-17 লাখ টাকা। এখন একটা FDR ভাঙছে 2 লাখ টাকার, অ্যাকাউন্টে ঢুকছে 2 লাখ টাকা, কিন্তু দিতেছে না। তার মতো এমন অনেক গ্রাহক দুর্বল ব্যাংকগুলো থেকে টাকা তুলতে পারছে না। দিশাহারা হয়ে এক শাখা থেকে অন্য শাখায় ছুটছেন অনেকে। সঞ্চয় করে ব্যাংকে, সেই ব্যাংকে এসে যদি এই যে আমার এখন 1,27,000 টাকা অ্যাকাউন্টে আছে, আমি স্যারকে রিকোয়েস্ট করলাম, উনি 10,000 টাকা দিচ্ছে। সপ্তাহে 5,000 টাকা দিতে চায়। অনেক রিকোয়েস্ট করলাম, কিন্তু বললো যে ভাই কিছু করার নাই, টাকা নাই। আমি নোয়াখালীর থেকে আসছি, নোয়াখালী ব্রাঞ্চে টাকা দিচ্ছে না। এখন এই ব্রাঞ্চে আসছি, ওনারা 10,000 উপরে দিচ্ছে না। এক্সিম সোশ্যাল ইসলামী ইউনিয়ন, গ্লোবাল ইসলামী ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কার্যত গ্রাহকের টাকা ফেরত দিতে পারছে না। আবার ব্যাংকের কর্মকর্তারাও নিজেদের বেতন তুলছেন ধাপে ধাপে। তারা বলছেন, একীভূত হওয়ার শঙ্কায় অনেক গ্রাহক প্রয়োজন ছাড়াও টাকা তুলতে এসেছেন। আবার বাংলাদেশ ব্যাংক থেকে নতুন করে আর কোনো তারল্য সহায়তা না পাওয়ায় এখন বিপাকে পড়েছেন তারাও। যাতে আমরা পারি, এই জন্য আমাদেরও চেষ্টা আছে যে রিকভারির মাধ্যমে এই সাপোর্টটা দেওয়া। তো রিকভারি করতে গিয়ে স্বাভাবিক যে রিকভারি তো এত দ্রুত হয় না। হ্যাঁ, আমরা একইভাবে নিতে হচ্ছে, আমরা একসাথে নিতে পারতেছি না, একসাথে স্যালারি একসাথে নিতে পারতেছি না। কেন্দ্রীয় ব্যাংক বলছে, একীভূত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে, যার মাধ্যমে গ্রাহকের আস্থা ফিরে আসবে। শেয়ার মার্কেটেরটা অবশ্যই আমাদের মাথায় থাকবে, কিন্তু মার্জার ছাড়া কোনো উপযুক্ত বিকল্প এই মুহূর্তে কেন্দ্রীয় ব্যাংকের কাছে নাই, এই ব্যাংকগুলির সার্ভাইভাল যাতে করে সেটা নিশ্চিত করার জন্য। এদিকে 5 ব্যাংকের একীভূতকরণের সিদ্ধান্ত কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে 4 সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংকের কাছে রুলের জবাব চেয়েছে হাইকোর্ট। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
ইসলামী ধারার দুর্বল 5টি ব্যাংক একীভূত করতে সরকারের সম্মতি পেয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে মন্ত্রণালয়ে এক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এ সময় অর্থ মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ব্যাংক একীভূতকরণে 35,200 কোটি টাকা মূলধন ধরা হয়েছে। এর মধ্যে সরকার 20,200 কোটি টাকা দিতে রাজি হয়েছে। আর আমানত বীমা ট্রাস্ট ফান্ড থেকে 7,500 কোটি টাকা নেওয়া হবে। বাকি 7,500 কোটি টাকার আমানতকে শেয়ারে রূপান্তর করা হবে। গত সপ্তাহে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন, গ্লোবাল ইসলামী ব্যাংক, এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের ধারাবাহিক শুনানি হয়। রাজধানীতে রবিবার রাতে নগরবাসী প্রত্যক্ষ করল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেখা যায় বিরল এই দৃশ্য। জ্যোতির্বিজ্ঞানীদের ভাষায় বলা হয় ব্লাড মুন। 9:30 থেকে শুরু হয় চন্দ্রগ্রহণ। পূর্ণ চন্দ্রগ্রহণ হয় 11:30টার দিকে। স্থায়িত্ব ছিল রাত 3টা পর্যন্ত। বিরল এই দৃশ্য দেখতে রাজধানীর বিভিন্ন বাড়ির ছাদ কিংবা খোলা জায়গায় ভিড় করেন অনেকে। ঢাকার আকাশে দেখা গেল এক ভিন্ন দৃশ্য। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে কালচে লাল রঙে ধরা দিল চাঁদ। সূর্য ও চাঁদের মাঝখানে যখন পৃথিবী অবস্থান নেয়, তখন চাঁদের ওপর পৃথিবীর ছায়া পড়ে। পৃথিবীর ছায়া চাঁদের সবটা ঢেকে দিলে তখন তাকে বলে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। রোববার রাত 11:30টায় শুরু হয় পূর্ণ চন্দ্রগ্রহণ। বিরল এই দৃশ্য পরবর্তী প্রজন্মের সামনে তুলে ধরতে রাজধানীর কলাবাগানে আয়োজন করা হয় আকাশ পর্যবেক্ষণ ক্যাম্পের। টেলিস্কোপের সাহায্যে এই বিরল মুহূর্তের সাক্ষী হন অনেকে। সৌরজাগতিক বিষয়টাকে কিছুটা উপভোগ করার জন্যই আজকে এখানে আসা। ওরা যদি এটা নিয়ে ভবিষ্যতে আরও সামনে কিছু চিন্তা করতে চায় বাংলাদেশের পক্ষ থেকে, সেই চেতনাটা জাগ্রত রাখার জন্যই মূলত বাচ্চাদেরকে এই ইভেন্টগুলোর সাথে যুক্ত করা। আয়োজকরা জানান, সূর্যগ্রহণ এবং উল্কাপাতের সময়ও এমন উদ্যোগ নেওয়া হয়। আজকে পূর্ণিমা হচ্ছে, এই জন্য এটাকে সুপার মুন বলা হয়। আর পূর্ণিমার সময় আবার আজকে একই সঙ্গে চন্দ্রগ্রহণটাও হচ্ছে, এই কারণে এটাকে ব্লাড মুন বলছে। রোববার রাতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ স্থায়ী হয় টানা 82 মিনিট। গ্রহণ থেকে চাঁদ বেরিয়ে নিজের স্বাভাবিক রূপে ফেরে 2:56 মিনিটে। এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে এ বিরল দৃশ্য দেখা গেলেও উত্তর ও দক্ষিণ আমেরিকার বেশিরভাগ অঞ্চলেই তা ধরা দেয়নি। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল আজকের বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ সবাইকে।